সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নেতৃত্বপুরে পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার স্বর্ণরথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তবু করুণ নয়ন পাতে। সুন্দর এভাবেই বোধহয় আসেন আমাদের কাছে। আর এখানে সুন্দর মানেই হচ্ছেন রবি ঠাকুর। গতকাল আমরা তার জন্মদিন পালন করেছি সবাই মিলে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে যেন মনে হয় শুধুমাত্র 25শে বৈশাখ বা 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেক দিনের, আমাদের প্রত্যেকটা মুহূর্তের, আমাদের প্রত্যেকটা অনুভূতির। আর সেই অনুভবকে সঙ্গে করে নিয়েই আমরা চলে এসেছি আজকের অতিথি পর্বে, শুধুমাত্র এফএম উচ্চায়ন্ততে। শ্রোতা বন্ধুরা, আমি স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, এবং যিনি আমাদের সঙ্গে রয়েছেন তাকে নিয়ে কি বলবো বলুন। তাকে নিয়ে যদি বলি তিনি রবীন্দ্রনাথকে সঙ্গে করে নিয়ে বাঁচেন, সেটাও প্রযোজ্য। তাকে নিয়ে যদি বলি তিনি স্বর্ণযুগের বাংলা গানকে সঙ্গে করে নিয়ে বাঁচেন, সেটাও প্রযোজ্য। এমন কোনো গান নেই যা তার নখদর্পণে নেই বা তার সুরে সুরে বেজে ওঠে না। আমাদের সকলের প্রিয় এই ত্রিপুরা রাজ্যের অত্যন্ত গুণী একজন শিল্পী তনুময় বিশ্বাস। তনুময়দা, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর সেই সাথে 25শে বৈশাখ কালকেই আমরা কাটালাম, আজকের দিনে তোমাকে পেয়েছি, সে একটা অন্যরকম পাওনা আমাদের কাছে। আমারও খুব ভালো লাগছে আজকের দিনে এফএম উজ্জয়ন্তে আমি ডাক পেয়েছি। আর রবি ঠাকুরের জন্মদিন যেটা তুমি বললে, শুধু একদিনই কেন, প্রতিদিনই আমরা পালন করতেই পারি। একদম, যেহেতু ওনাকে সঙ্গে নিয়ে বাঁচি, চলি, সবকিছু ওনার ভাবনা চিন্তাকে সাথে নিয়ে চলছি, ওনার জন্মদিনটা শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ কেনই বা থাকবে। ঠিক, তিনি তো আমাদের প্রত্যেক দিনের সঙ্গী। নিশ্চয়। আর এভাবেই আমরা কিন্তু আমাদের বন্ধুদেরও প্রত্যেক দিনের সঙ্গী করে রাখি, যেমন আমাদের এফএম উজ্জয়ন্তের বন্ধুরা প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে থাকেন। শ্রোতা বন্ধুরা, একবার জানিয়ে দিই যে আপনারা এই অনুষ্ঠানটি যেই পেজ থেকে লাইভ দেখছেন সেই পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ আমাদের প্রত্যেক দিনের সমস্ত অনুষ্ঠানের আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। আর সেই সাথে পরিচয় পর্ব যখন চলছে, যেই দুজনের সঙ্গত ছাড়া হয়তোবা আজকের অনুষ্ঠানটা অসম্পূর্ণ থাকবে, তাদের সঙ্গে পরিচয় করি। আমাদের সঙ্গে আছে সমীরণ, আর সঙ্গে থাকবে তমাল হ্যান্ডসনিকে, আর সেই সাথে গোটা লাইভ স্ট্রিমিং এর দায়িত্বে রয়েছে কৌশিকদা। তাহলে সবাইকে সঙ্গে করে নিয়ে চলুন গুটি গুটি পায়ে শুরু করি আমাদের সুরেলা সফর, রবিবারের সুরেলা সফর। তো তনুময়দা, রবি ঠাকুরের কথা উঠলই যখন, তিনি তো আমাদের নিভৃত প্রাণের দেবতা, সেই দেবতাকে স্মরণ করেই যদি একটু এগোনো যায়। নিশ্চয়ই, আমি রবি ঠাকুরের পূজা পর্যায়ের একখানা গান দিয়ে শুরু। চলো। তোমারে করে আছে জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না কো পথহারা, তোমারে করে আছে জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালু গো কিরণ ধারা, তোমারে আছে জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, দিলে কো অন্তর হলে নাহিরি পুলকিনারা, তব মুখ সদা মনে জাগিতে
নাহিরে কুলো কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়, অমনি ও মুখ হেরে সরমে সে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তনু ময়দার গানে আমরা সেই ধ্রুবতারার কাছে আবারও পৌঁছে গেলাম। মনে হলো যে রবি ঠাকুর আমাদের কাছেই আছেন। আর এটা কি বলা যায় তনু ময়দা যে রবি ঠাকুর সবটা সময়ই আমাদের কাছে আসছেন? আমরা যদি অনুভব নাও করে থাকি যে ঠিক আছে এখন আমাদের রবি ঠাকুরের প্রয়োজন নেই যদি মনে হয়, তখনও তিনি আমাদের আঁকড়ে ধরে থাকেন? একদমই, আমার তো মনে হয় প্রয়োজন নেই এই বোধটা আছে না। একদম তাই। আর ওই জায়গাটা ওই যে বলো যে বাঙালিদের কাছে আমার ভগবান যেমন, ঠিক ভগবানের আরেক রূপ কিন্তু রবীন্দ্রনাথ। আমার আমরা আসলে কি যদি হ্যাঁ। ভগবানকে আমার মনে হয় যে একটা একটা ব্যক্তিগত শক্তি, হ্যাঁ। এরকম একটা শক্তির আরাধনা, হ্যাঁ, তার জন্যই আমরা ভগবানকে মানি। আমার ঠিক, ঠিক, ব্যক্তিগত ঠিক। অভিমত যে ভগবান আমরা ওইভাবেই মানি যে ঠাকুর আমার দিকে একটু দেখো, আমার দিকে একটু দেখো, লক্ষ্য ঠিক রেখো। ঠিক ঠিক। আমি মূলত আমার কথাই বলবো যে আমি গানটা বা রবীন্দ্রনাথকে ওইভাবেই দেখি। কোথাও যেমন আজকে এখানে অনুষ্ঠান করার আগে, এখানে ঢোকার আগে রবি তুমি ঠাকুরের একটু একটু, দেখো, হ্যাঁ। আমি একটা সময় গাইতে হবে, তো এরকম একটা ভাবনা, মানে নিজের চলার পাশাপাশি রবীন্দ্রনাথকে নিয়েই চলছি। একদম বা এটা তাই। আমি বলতে পারি উনি আমার সঙ্গে আছেন বলেই আমি দুই একটা সেটা গান যখন গাইতে বললে পারি। যে জীবনের ধ্রুবতারা, তো জীবনের দিশা দেখানোর মানুষটি কি রবি ঠাকুর? একদমই তাই। কিন্তু রবি ঠাকুরকে যিনি চিনিয়েছেন আমাকে, আমার গুরু সমীর স্যার, স্যারের কথা না বললে হয় না। কারণ আজকে স্যারের জন্য হয়তো রবি ঠাকুর, নয়তো রবি ঠাকুর পড়াশোনা নিয়ে হয়তো অন্য কোথাও থাকতাম, একদম গানের তাই। জগতে হয়তো বা আসতাম না। ঠিক, থাকে না ঠিক, জীবনের ঠিক, একটা ঠিক। সময় ডাইভারশন আসতো, অনেকেরই একদম, আসে। একদম একদম তো তাই। ওই জায়গাটাতে প্রধান ভূমিকা হয়েছে আমার গুরুর, আমার স্যার সমীর স্যার। স্যার আস্তে আস্তে যে মাত্র মানে বয়সের সাথে সাথে রবি গানকে বোঝানো শুরু করলো, দেখলাম যে না এখানে এটাই একটা আলাদা জগৎ, এখানে একটা আলাদা আনন্দ। তো এই পথেই এখনো চলছি। বাহ, সমীর স্যারের হাত ধরে তোমার রবি ঠাকুরের সঙ্গে পরিচয়। একদম। কিন্তু জীবনে কখন সেই সময়টা এলো যখন মনে হলো যে তনু ময়দা গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে বা জীবনের মূল মন্ত্র বা সাধনা হিসেবে গানকেই সঙ্গী করে নেবে? এইটা তো একটা বড় কাহিনী, অল্পতেই বলি। মানে গানটার মধ্যে কখনো আমি হার মানিনি, প্রথম কথা হচ্ছে এটা। মানে এখানে যে একটা থাকে না হেরে যাওয়ার কোনো একটা বিষয়, বাট এই জগৎটার বাইরে যে আরেকটা জগৎ আছে যেখানে ধরো পড়াশোনা, চাকরি, প্রফেশন কি হবে সেরকম একটা ভাবনা চিন্তা থাকে না, আমার কেন কেন জানি না কখনো ওই দিকে মাথায় যায়নি। আচ্ছা। মানে আমি যে একটা চাকরি করব, কোনো একটা হ্যাঁ। ডিপার্টমেন্টে গিয়ে আমি ইন্টারভিউ দেব, তারপরে এটা হবে কি হবে না, আমি ওইদিকে যাইনি কখনো। যতদিন স্যার বেঁচে ছিলেন ততদিনে স্যার শেষ জীবন পর্যন্ত, শেষ লগ্ন পর্যন্ত আমি স্যারের সাথে ছিলাম। স্যার চলে যাওয়ার পরে কিছুটা দিন প্রচন্ড ডিপ্রেশন, মানে স্যার লাইক মনে হলো যে পৃথিবীটাই সরে বাবা গেছে। আমার তো সত্যি কথা আমার বাবার মতোই স্যারকে আমি দেখতাম, স্যারের সঙ্গে থাকতামও বেশি সময়। তো মনে হতো যেমন স্যার যেভাবে চলছে, স্যার যে গানের মধ্যে একটা আলাদা জগৎ বা আনন্দ, একটা সম্মান, একটা পরিচিতি, আমাদের রাজ্যের একটা গর্ব সমীর কান্তি দাস। তো ওই জায়গাটা একটা আস্তে আস্তে ভাবতে শুরু করলাম যে যদি কখনো স্যারের জায়গা তো যেতে পারবো না, যদিও স্যারের যদি অন্তত পায়ের ধুলাটাও যদি কিছু একটা হতে পারে, ওই ভাবনাটা মনে আস্তে আস্তে জাগতে শুরু করলো।
আর ওই যে একটা বাইরের যে কম্পিটিশন, ওইটা সবাই করছে, আমি ওইদিকে যাব না, হ্যাঁ। এটার থেকে একটু আলাদা হয়ে গেছি তখন। বাহ, হয়ে সেই গেছে। মানে ভাবনাটা করেই একেবারে মানে একদম আলাদা হয়ে গেছে। পুরোপুরি আর আলাদা স্যার করে। যাওয়ার পরে তখন হ্যাঁ। মনে হলো যে না, স্যার যা শিখিয়েছে, যা স্যার থেকে করেছি, এইটা যদি ধরে না রাখতে পারি, স্যার যা করে গেল বা স্যার থেকে যা শিখলাম, এটা আমার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। তো ওই কারণে ভাবলাম সবার মধ্যে এটাকে ছড়িয়ে নিয়ে থাকি, দেওয়ার প্রয়াস। এটাকে নিয়ে থাকি। বাহ। আর একেবারে ছোট্টবেলায় যদি পৌঁছে যাই তোমার, তাহলে শুরুটা কিভাবে হলো? শুধু আমার বাড়িতে আমার মা গান করতেন, আমার ছোট মামা গান করতেন। মূলত আমার মা একজন টিচার, চাকরির জন্য স্কুলে দৌড়ঝাঁপ থাকতো প্রত্যেক দিনই, সরকারি চাকরি যেরকম থাকে। বাট আমার যে ছোট মামা, ও এখন নেই, মারা গেছেন, ওই মামা আমাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাব কম্পিটিশন বা নিজে গান তুলিয়ে দেওয়া। আমার মামাও আমার স্যারেরই ছাত্র ছিল। আচ্ছা। তো ওইভাবে সব মামা, বাইরে স্যার, বাড়িতে ওই মামা, তপন মামা। তো মামার তত্ত্বাবধানে থাকতাম। মামাই বিভিন্ন জায়গাতে কম্পিটিশনে নিয়ে যেত, গান তোলাতো। এবং এই আকাশবাণীতে আমি প্রথম কাকলিতে যে ইন্টারভিউ দিলাম, তখন আমার মামাই আমাকে এখানে নিয়ে এসেছে। আচ্ছা। মামা আমাকে কাকলিতে ইন্টারভিউ দেওয়ালো। কাকলির বয়স শেষ হলো, 16 বছরে আবার যুববাণীতে মামা নিয়ে বসলাম। সেখানে 30 বছর পর্যন্ত যুববাণী করলাম। ইতিমধ্যেই মামাও পৃথিবী ছেড়ে চলে গেলেন। তারপর এখন তো আমাদের আজকের অতিথি হিসেবে আছেন তিনি, আর পাশাপাশি গ্রেড হিসেবেও আছেন। তো তনুময়দা, এই আমাদের গল্প আড্ডা চলতে থাকবে, তো তারই মধ্যে আরো একখানা গান শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই। কি গান শুনবো এবারে? গানটা বলি না, সোজা ঠিক আছে, শুরু করি? ঠিক আছে, চল। আরো একখানা গান আমরা শুনবো এবারে তনুময়দার কণ্ঠে। আর সেই সাথে শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, আমাদের দেখছেন এই ফেসবুকে, তাদেরকে বলি আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অনুষ্ঠান। আর পাশাপাশি আমাদের ফোনও করতে পারেন 0381232625, আমাদের ফোন নাম্বার। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুর পায় ধরো, আমি
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমারে। তনুময়দা, এই যে এত এত পর্যায়ে রবি ঠাকুর তার গানগুলোকে ভাগ ভাগ করে গেছেন, সেখানে প্রকৃতি আছে, প্রেম আছে, পূজা আছে, দেশাত্মবোধক আছে, তোমাকে কোন পর্বটা ভীষণ কাছে টানে? আমার কাছে প্রেম প্রকৃতি, আচ্ছা, প্রেম আর প্রকৃতি একই সঙ্গে এমন অনেক গান আছে যেটা প্রেম প্রকৃতি দুইটাই, মানে গানটা শুনলে তুমি হয়তো কোথাও ভাববে এটা প্রেম পর্যায়ের গান, আদতে তা প্রেম নয়, এটা প্রকৃতি রিলেট করা আছে। এরকম কিছু গান যেটা তুমি ধরতেই পারবে না। আবার সেম জিনিসটা পূজা পর্যায়ের গান, তুমি গাইছো বা এটা ধরো প্রেম পর্যায়ের গান, কিন্তু এটা গাইতে গেলে মনে হচ্ছে না এটা পূজার পর্যায়ের গান, কনফিউশন ওই জায়গাটার মধ্যে। তো তখন গিয়ে ধরো গানটার প্রত্যেকটা গানের তো পর্যায় উপপর্যায়ও থাকে, একদম ওই উপপর্যায়টাও আমাদের একটু লক্ষ্য করা উচিত। যেমন ধরো কিছু পূজা পর্যায়ের গান আছে, তার উপপর্যায় হচ্ছে প্রার্থনা। এরকম ধরো ওই যে বরিশ ধারা মাঝে শান্তির বাণী, এটা কিন্তু পূজা পর্যায়ের গান, বাট তার উপপর্যায় হচ্ছে প্রার্থনা। তো অনেক সময় ধরো কোনো একটা গান অনুষ্ঠানের একটা শুভ সূচনা, উদ্বোধনী সঙ্গীত, এই গানটা নির্দ্বিধায় গাওয়া যেতে পারে। একদম তাই। আবার কখনো কখনো মনে হয় যে প্রেম আর পূজা একসঙ্গে মিশে যাচ্ছে, তাই না? এটা হয়তোবা পূজা পর্যায়ের গান, কিন্তু মনে হচ্ছে যে না প্রেমে মিশে যাচ্ছে, অথবা প্রেম পর্যায়ের গান মনে হচ্ছে এটা তো ভগবানের জন্য তুলে রাখা। এই যে এখন যে আমি গানটা গাইলাম, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে, এটা পূজা পর্যায়ের গান, কিন্তু মনে হলো যে আমরা প্রেমের কিছু একটা ব্যাপার থাকে। একদম তাই। অসাধারণ অসাধারণ। আর এখানেই হয়তোবা রবি ঠাকুর আমাদের সব থেকে কাছের মানুষ, কারণ জীবনের এমন কোনো ভাব, এমন কোনো অনুভব বাকি নেই যেটা তিনি ছুঁয়ে যাননি, তাই না? আর কখনো কখনো এমন কোনো রবি ঠাকুরের গান রয়েছে যা তুমি হয়তোবা মঞ্চে পারফর্ম করছো, কিন্তু নিজের গানটা শুনেই একেবারে ভাবে আপ্লুত হয়ে গেছো। হয়েছে এটা একটা অনুষ্ঠানে আমাকে গান একটা গাইতে বলা হয়েছিল, এটা কোনো একটা স্মরণ সভা ছিল। আচ্ছা, সেই গানটাতে ওই যে অনুষ্ঠানটা যারা অর্গানাইজ করেছে ওনারাই বলেছেন যে আছে দুঃখ আছে মৃত্যু গানটা গাইবার জন্য। মানে গানটার প্রথম অন্তরটার পরে যে সঞ্চারিত যে পার্টটা, সেই জায়গায় এসে আমার কাছে কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওই জায়গাটা আমি হয়তো আর গাইতে পারবো না। গানের কথাটাই এরকম যে মনটা ভেঙে যায় আর কি। আছে দুঃখ আছে মৃত্যু। সেখানে তনুময়দা আরেকটা প্রশ্ন চলে আসে, যেহেতু রবি ঠাকুরের গানের কথা দিয়েই তুমি এতটা ভাবের সৃষ্টি করে গেছিলে, তো সেখানে সেই প্রশ্নটাই আসে যে রবি ঠাকুরের গানের ক্ষেত্রে কোনটা বেশি প্রযোজ্য, গানের কথা নাকি গানের সুর? রবীন্দ্রসঙ্গীত কথা প্রধান সঙ্গীত, তো কথাটাই যদি থাকে, কারণ এটাকে প্রাধান্য দিতে হবে, তো আগে তো রবি ঠাকুরের লিখনীকে আগে প্রাধান্য দেব। এইটা দিয়ে ধরো তুমি বাচিক শিল্পী, এবার তুমিও রবি ঠাকুরের একটা গানকে কবিতার আকারে বলছো, তো প্রাধান্য তুমি কথাটাকে দিচ্ছ। তো এবার আমিও যখন গানটা গাইবো, আমি গানের কথাটাকে প্রাধান্য দেবো। এবার মেসেজটাই যদি ক্লিয়ার না যায়, তাহলে তো সেই গানটার কোনো প্রাণ ফুটে উঠবে না তার মাঝখানে। এবার যতই তুমি সুরে গাও, তোমার যদি স্ক্যানিংটা ঠিক না থাকে, তাহলে তো গানের মিনিংটা ভাঙবে না। আর সেটা রবি ঠাকুরের গানের পাশাপাশি অন্যান্য যা যা গান রয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা গানের ক্ষেত্রে গানের কথাটাকে তো সমানভাবে প্রযোজ্য। একদম তাই। আর তাই কথাটা যেন হৃদয় ছুঁয়ে যায়, ঠিক সেটাই আমরা চাইবো। এরকম গান তৈরি হোক এখনো। রবি ঠাকুর যেগুলো দিয়ে গেছেন সেগুলো তো আমাদের জীবন সঙ্গী, আমাদের জীবনের কি বলবো সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আমরা খুঁজে পাই গীতবিতান খুললে, গীতাঞ্জলি খুললে। তারপরেও এখন যে গানগুলো তৈরি হচ্ছে, সেখানেও তো একজন না একজনকে আইডল করে আমাদের এগিয়ে যেতে হয়। সেখানে যদি আমরা রবি ঠাকুরকে আইডল করে তিনি যেভাবে কথাগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতেন, এরকম কিছুটা চেষ্টা করি আমরা, তাহলে হয়তো বা নতুন কিছু ভালো গান তৈরি হতেও পারে, তাই না তনুময়দা? এবারে কি গান শুনবো বলো? এবারে আমি রবি ঠাকুরেরই পূজা পর্যায়ের একটা গান আমি গাইছি, কিন্তু এটা প্রথম আমি বাংলায় গাইবো, খানিকটা আমি ককবরক ভাষায় চেষ্টা করব। বাহ। আর তারই মধ্যে কিছু কমেন্ট চলে এসেছে, আমি একটু পড়ে দিচ্ছি। সর্বাণী দাস লিখছে, শুভ রবিবার, অনেক ভালো হোক তোমাদের অনুষ্ঠান, শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ সর্বাণী। স্বর্ণালী দেববর্মা অঙ্গরা লিখছেন, আরে বাহ, তনুময় এসেছে যে আজ আমাদের এফএম উচ্চায়নের অনুষ্ঠানে, রবি পক্ষে বিশেষ প্রাপ্তি, অসাধারণ ভালো লাগা, সব রবীন্দ্রসঙ্গীতগুলো শুনবো এই আশায় রইলাম। সবাইকে রবি পক্ষের শুভেচ্ছা। শর্মিষ্ঠা, তোমার উপর দায়িত্ব রইল তনুময়ের কণ্ঠ থেকে খুব সুন্দর জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলো নিংড়ে বের করে আনার।
আর আমরা তার রস আস্বাদন করব। ভালো থেকো সবাই। স্বর্ণালীদি, স্বর্ণালীদি, এখানে আরো একটা বিশেষ প্রাপ্তি রয়েছে যে তনু ময়দা আজকে কিন্তু ভিন্ন ধরনের গান আমাদের জন্য নিয়ে এসেছে। রবি ঠাকুরের গান তো আছেই, রবি ঠাকুরের পাশাপাশি আরো কিছু অসাধারণ গান আমরা আজকে শুনবো তনু ময়দার কাছ থেকে, তাই সঙ্গে থেকো। দীপঙ্কর সরকার লিখছেন খুব ভালো, সৌরদীপ গুণ লিখছে গুড আফটারনুন, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। অঙ্কিতা সিংহ রায় লিখছেন তনু ময়দা যদি সুযোগ হয় তাহলে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এই গানটা একটু শুনিও। অনেক অনেক রিকোয়েস্ট আসছে, আমরা চেষ্টা করব যতটা পারা যায় ছুঁয়ে যাওয়ার। তো এই মুহূর্তে অসাধারণ একটি গান অপেক্ষা করছে, চলুন শোনা যাক। তুমি কেমন করে গান করো হে মনে, আহা, আমি অবাক হয়ে শুনে কেবল শুনি তুমি কেমন করে গান করো হে মনে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন পাষাণ জুটে ব্যাকুল বেগেতে বহিয়া যায় সুরে সুরধ্বনি, তুমি এমন করে গান করো হে মনে। নোংরা মোলাই রোজা পূজা Mulang sao ikulaw ang tini nung damo kulay grusa pudang paguni.
সুরে জানবো নি তুমি কেমন করে গান করো হে মনে। আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে মনে। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। আমরা অবাক হয়ে শুধু শুনলাম, আর সেই সাথে মনে মনে একটা প্রশ্ন জাগলো যে রবি ঠাকুরকে যদি প্রশ্ন করা যেত তিনি কিভাবে লিখতেন, তিনি কি ভাবতেন। ঠিক তেমনি তনুময়দা কখনো যদি জীবনে সুযোগ পেতে, এমন হঠাৎ ধরো, মানে যদিও সেটা বাস্তব নয়, তারপরেও অবাস্তবিক কিছু বলতে ইচ্ছে হয় কখনো কখনো, যে ধরো জীবনে সুযোগ পেলে রবি ঠাকুর সামনে দাঁড়িয়ে আছেন, তাকে কি প্রশ্ন করবে? কথা বেরিয়ে আসবে কিনা সেটা তো আগে ভাবতে লাগবে। যে নিজে একটা পৃথিবী বলতে পারা যায়। একদম তাই। আমরা তো ইউনিভার্সিটি বলি, উনি নিজেই একটা আস্ত ইউনিভার্সিটি। তো ওনার সামনে গিয়ে প্রশ্ন করা সেই মানে সেই ভাষাটুকু থাকবে কিনা আমার তো মনে হয় না কিছু থাকবে, সামনে যদি রবীন্দ্রনাথ দাঁড়িয়ে থাকেন। হয়তোবা আমাদের চোখ দিয়ে তখন শুধু জল গড়িয়ে পড়বে। আর আমার তো ওই সিচুয়েশন তুমি যেটা বললে এই হ্যাঁ। সিচুয়েশনটাই চোখের সামনে ভাবলে কিছু আর বেরিয়ে আসার জায়গা থাকে বলে মনে হয় না, কারণ এত বড় ব্যক্তি ওনার, এই জায়গায় আমরা তো কিছুই না। ঠিক ঠিক ঠিক, আমরা তো নগণ্য মাত্র। আর তো আরেকটা সেক্ষেত্রে- জিনিস আমি বলি, একটু ইনক্লুড করছি, যেমন ধরো এই গীতবিতান আমার জীবনের একটা বিশেষ অংশ। আচ্ছা, গীতবিতানই আমার জীবনটা চালাচ্ছে। তো গীতবিতান সৃষ্টিকারকের সামনে দাঁড় করিয়ে আমি কি বলবো? কখনো এমন সিচুয়েশন এলো তোমাকে নির্বাসনে পাঠানো হচ্ছে, সঙ্গে করে ওই তো যে কোনো বইটা নিয়ে একটা চলে জিনিস যাবো। নিতে পারবে, গীতবিতানটা নিয়ে চলে যাবো। এর থেকে ভালো উত্তর বোধহয় আর কিছু হয় না। আর সেই অর্থে আজকে আমরা রয়েছে যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে শুধুমাত্রই যে গান হচ্ছে এমন নয়, বরং আমরা তনুময়দাকেও একটু একটু করে চিনতাম। আমরা সবাই কম বেশি তনুময় বিশ্বাসকে সবাই চেনে, আমি জানি সেটা, কিন্তু তারপরেও ওই যে অফবিট তনুময়, সেটাকে আমরা খুঁজে খুঁজে বের করছি আজকে। তো তনুময়দা স্কুল জীবন তো আমরা শুনলাম অনেকটাই গানে গানে কেটেছে স্যারের সঙ্গে, তারপর সেভাবে গান নিয়ে তোমার যাত্রাপথ শুরু। নিজের হাতে অনেক অনেক স্টুডেন্ট তৈরি করছো, আর সেক্ষেত্রে তনুময়দা সঙ্গীত শিল্পীর পাশাপাশি সঙ্গীত গুরু হিসেবেও কিন্তু তার পরিচয় রয়েছে। তো সে অর্থে এখনের যারা স্টুডেন্ট, এখনের যারা নতুন প্রজন্ম, একটা তো জেনারেশন গ্যাপ রয়ে গেছে। অনেকটাই। তো রবি ঠাকুরেই যেহেতু রয়েছে কিছুক্ষণ, রবি ঠাকুরের কথাই শুনি। তো এখনের প্রজন্ম রবি ঠাকুরকে কতটা চায় বলে তোমার মনে হয়? এইটা বলাটা খুব কঠিন সিচুয়েশন এখন। মানে সিচুয়েশন বলতে এই যে এই প্রজন্মের যারা রবি ঠাকুরের গানের চর্চা করছে, তাদের মধ্যে এখন রবীন্দ্রনাথকে আমরা যেভাবে আমাদের গুরু যা বলেছে আমরা সেটাকেই পাথেয় করে চলছি। একদম তাই। স্যার ওইটা বলেছেন যে হ্যাঁ এই গানটা ওইটার অর্থটা এটা, মিনিংটা এটা, স্যার যা বললো সেটা আমরা মাথায় নিয়ে চলছি, এখনো চলছি। এখন কি হচ্ছে, এখন প্রথম তো গুরুমুখী বিদ্যা জিনিসটা কিন্তু এখন নেই বলাই যেতে পারে। ঠিক। কারণ আমি আমার জীবনে দুইজনই গুরু, একজন ননী স্যারের কাছে ক্লাসিক্যাল করেছি, আর সমীর স্যারের কাছে আমি রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেছি। আরো তো অনেক গুরুরা ছিলেন, আমরা কিন্তু মানে এই যে চেঞ্জ করে আরেকজন গুরুর কাছে যাওয়া, ওই জিনিসটা আমাদের সময় ছিল না। এখন এই জিনিসটা আছে, এবং এটা বাস্তব সত্য কথা। এখন গান শেখার ক্ষেত্রে 2-3 জন গুরু রাখেন, ঠিক আছে? তো গুরুমুখী বিদ্যা যেটা, সেটা হয়তো গুরুকেই ফলো করে সেই পথে হাঁটা সম্ভব। এইবার কোনো একটা বাচ্চা ধরুন সে 3 জন গুরুর কাছে 3 রকম ভাবনায় গান শিখছে, ঠিক ঠিক ঠিক, সে কোন রাস্তা অবলম্বন করবে এটা আমার একটু কঠিন বলে মনে হয়। হয়তোবা সেদিকে সে দিকভ্রষ্ট হতেই পারে, আর সেটা স্বাভাবিক। ওই জায়গায় কিন্তু তার ভিতরে যে কোয়ালিটি যেটা ছিল, এটা হয়তো কোথাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে ওই তুমি যে প্রশ্নটা আমাকে করলে, এই প্রজন্মের ভাবনায় রবি ঠাকুর কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, অবস্থান করছে, আমি এটা এখনো কনফিউশনের মধ্যেই রয়ে গেছে, তাই না? তো এই মুহূর্তে একজন বন্ধু রয়েছে তনুময়দা ফোন লাইনের ওপারে, একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভ বিকেল। শ্যামল বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
করতে পারছি না। তোমার বিশ্বাস বিবেকানন্দের রবীন্দ্রসঙ্গীত নিয়ে শুরু করলো, হ্যাঁ, তখন যে তিনটি গান, মানে যে আরো বলবো, যে আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে রবি ঠাকুর জড়িয়ে আছেন। আর ঠিক। আমাদের যুবরাজ, আমাদের মিস্টারের কথা বলতে, হ্যাঁ, যার স্বপ্ন, যে শিল্পীর যে স্বপ্ন হুম, মানে পূর্ণ হবে, আমি বলছি তার স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। অসংখ্য শুভেচ্ছা রইল। বাহ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। সঙ্গে থাকবেন, এভাবেই আপনাদের আশীর্বাদ রাখবেন। হ্যাঁ, আমার মাথা নত করে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান বন্ধু। শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 0381232625 নম্বরটি, কথা বলতে পারেন আমাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, যদি মনে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কথা পাঠাবেন সেটাও কিন্তু পসিবল। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। আর তাছাড়া আমাদের কমেন্ট বক্স তো খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অনুষ্ঠান, বা কোনো শুভেচ্ছা বার্তা যদি থাকে শিল্পীর জন্য, অবশ্যই সেখানে পাঠাবেন। আমি অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্টসগুলো পড়ে দেব। আর এই মুহূর্তে আবারও গানে ফিরে যাচ্ছি। কি গান শুনবো তনুময়দা এবারে? এইবারে একটু পরিবর্তন করছি। আচ্ছা। হেমন্ত মুখোপাধ্যায়ের একখানা গান আমি একটু চেষ্টা করছি গাইতে। বাহ, চলো। সুবিধা? রবি ঠাকুরের হাত ধরে আমরা শুরু করেছি আমাদের আজকের অতিথি, আর এবারে গুটি গুটি পায়ে স্বর্ণযুগের বাংলা গানগুলিতে আমরা প্রবেশ করছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। সবকটা গানই আমাদের হৃদয়ের খুব কাছে, আমাদের ভীষণ প্রিয় কিছু গান। চলুন। আমি আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। বলির কথা শুনে বকুল হাসে। তাহার মতো তুমি করো না কেন ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন